দিনটাই যেন আজকে খুব বিরক্তিকর, তার সাথে সময়টাও অসহ্য লাগছে। পার্লার থেকে লোক এসেছে তুরাকে সাজাতে, তুরা পুতুলের মতো বসে আছে আর মহিলাটা যত্ন করে তাকে সাজাচ্ছে। তুরা বাধ্য হয়ে রৌদ্রের বউ হিসেবে নিজেকে সামলাচ্ছে, মাঝে মাঝে চোখ কুঁচকে যাচ্ছে, ঠোঁট কাঁপছে, ভিতরে অস্থিরতা যেন বাইরে বেরোতে চাইছে না। তখন কামড় দেওয়ার প্রায় রৌদ্র তুরার উপর ঝাঁপিয়ে পড়ছিল। তুরা বাঁচার জন্য বলেছে বিয়ে করবে। তুরার বিরক্তির মাঝে অজান্তে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখে। অস্বস্তি মিশ্রণে মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আরও ভারী হয়ে উঠছে। কোনো নারীই চাইবে না যে রৌদ্রের মতো একজন স্বামী হোক। তুরার সামনে রৌদ্র অন্য মেয়েকে স্পর্শ করছে, আর সেই দৃশ্য দেখে তুরার মন অজান্তে উত্তেজিত। ভয় আর বিরক্তির মাঝে দোলাচল করেছে। কিভাবে সেই মন আবারও রৌদ্রের দিকে টান খায় তা সে নিজেও বুঝতে পারছে না। পার্লারের মহিলারা তুলাকে সাজিয়ে দিয়ে নিজেই বলল, ওয়া ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার তো আপনার থেকে চোখ ফেরাতে পারবে না। তুরা বিরক্ত হয়ে উঠল, ঠোঁট কামড়ে আয়নায় নিজেকে দেখল। কিছুক্ষণ নিজের রূপ দেখার পর নিজেই থমকে গেল। লাল খয়েরি রঙের লেহেঙ্গা, শাড়ি ভর্তি গহনা, ভারী মেকআপ সব মিলিয়ে সত্যি সুন্দর লাগছে। তুরা মনে মনে নিজেকে নিজের প্রশংসা করলো, যদিও রাগ অস্থিরতা এখনো ভেতরে জমে আছে। মহিলাটি নিজের বেগে সব কিছু তুলতে লাগলো। যখন ফোন তুলতে যাবে, তুরা চোখ পড়ল মহিলাটির ফোনের দিকে। তুরা সঙ্গে সঙ্গে মহিলাটি বলল, আন্টি, একটা হেল্প করবেন? মহিলা মুচকি এসে বলে, হ্যাঁ বলো, কি হেল্প করতে পারি? আসলে আন্টি, আপনার ফোনটা একটু দিতে পারবেন? আমি একটা জায়গায় কল দিতে চাচ্ছিলাম। মহিলা কিছুক্ষণ কিছু ভেবে বলল, ওকে নাও। মহিলা ফোনটা এগিয়ে দিল। তুরা রোবটের মতো ফোন নিয়ে বাবার নাম্বারে ডায়াল করে দিল। কয়েকবার রিং হলো, কিন্তু কেউ ধরলো না। তুরা বিরক্ত হয়ে বাড়ির টেলিফোনে কল দিল। সেখানে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ রিসিভ করলো। তুরা সঙ্গে সঙ্গে বলে, হ্যালো, আমি তুরা বলছি, শুনতে পাচ্ছ কেউ? ওপাশ থেকে রৌশনী খানের কণ্ঠ ভেসে আসছে। কণ্ঠটা যেন উৎকণ্ঠায় কাঁপছে। হ্যাঁ তুরা, আমি তো চাচি, তুই ঠিক আছিস তো? তোরা এখন কোথায়, আর রুদ্র কোথায়? তুরার চোখ ভরে উঠল অশ্রুতে, গলার কাঁপুনি আর নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে তার হাড়ে। হ্যাঁ চাচি, আমি ঠিক আছি। চাচি, আমাকে বাঁচাও। আমি রৌদ্র ভাইয়াকে বিয়ে করব না। আমাকে জোর করে বিয়ে করছে। প্লিজ, তুমি আমাকে বাঁচাও। ওপাশ থেকে রৌশনী খানের কণ্ঠটা ভীষণ চিন্তিত হয়ে বলে, কি বলছিস? রৌদ্র তোর পাশে আছে, একটু ওর কাছে দে, আমি কথা বলবো। তোরা ডুকরে কেঁদে উঠল, গলার স্বর কেঁপে যাচ্ছে ভয় আর অসহায়তা। না চাচি না, রৌদ্র ভাইয়া জানলে আমার সর্বনাশ করে ফেলবে। তুমি বাবা চাচাকে সবাইকে বলো আমাকে রৌদ্র জোর করে বিয়ে করছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলো। রৌশনী খান যেন ফোনের অপর পাশ থেকে কেঁপে উঠল, কণ্ঠটা ভারী হলো। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি এখনই তো চাচাকে বলছি, ঠিক আছে? তুই ভয় পাবি না মা। তোরা আবার কাঁপাকাঁপি গলায় কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ পেছন থেকে শক্ত একটা হাত এগিয়ে এসে ফোনটা তুরার হাত থেকে ছিনিয়ে নিল। তুরা চমকে উঠল, বুক ধক ধক করছে। ঘুরে দাঁড়াতেই দেখে রৌদ্র দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই ভয়ানক বাঁকা হাসি। তুরা এক ধাপ পিছিয়ে গেল, চোখে আতঙ্ক, মুখে নিঃশব্দ চিৎকার যেন আটকে আসছে। রৌদ্র নিচের দিকে তাকিয়ে নাম্বারটা দেখলো, হালকা হাসলো, তারপর মুখে একরাশ মিথ্যে আনন্দ নিয়ে ফোনটা কানে ধরে বলল, হাই মম, কেমন আছো? খুব মিস করছো আমাকে, তাই না? ওপাশ থেকে রৌশনী খানের গলা প্রায় কাঁপছে রাগে আর অবিশ্বাসে। কে? রৌদ্র? এই রৌদ্র, তোর কী হচ্ছে? সমস্যা কী তোর? তুই তুরাকে নিয়ে গিয়েছিস কেন? আর ওকে জোর করে বিয়ে করছিস? এসবের মানে কি? রৌদ্র রৌশনী খানের কণ্ঠে উদ্বেগ প্রশ্নে এক চুলও বদলানো না, বরং আরও গভীরভাবে হাসলো, ঠোঁটের কোণে কৌতুকী রেখা টেনে মসৃণ গলা বলল, মম, তোমার ছেলের মনে ধরেছে তুরাকে। মম, আমি তুরাকে চাই, ওকে বিয়ে করছি। এখন থেকে তুরা তোমার আদরের পুত্রবধূ। ওপাশ থেকে রৌশনী খান প্রায় কাঁদো কাঁদো গলা বলে, রৌদ্র বাবা, পাগলামি করিস না। এদিকে শিহাব পাগল হয়ে যাচ্ছে। বাবা, তা ভালো, তুরাকে নিয়ে চলে আয় প্লিজ। রৌদ্র চোখ বোঝা করে হালকা হাসি নিয়ে উত্তর দিল, সম্ভব নয় মন। তোমার ছেলে যেই জিনিস একবার নিয়ে আসে সেই জিনিস ফেরত দেওয়ার মানে হয় না। আর শিহাব ওই শালারে বইল ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলতে, আমাদের মাঝে যেন না আসে, না হলে আমি খারাপ হতে এক পাও পিছ পা হব না। রৌদ্র বাবা দেখ, পাগলামি করিস না, তুই শুনছিস? রৌদ্র এবার ঠোঁটের কোণে একরাশ ব্যঙ্গ নিয়ে বলল, মম রাখছি, আমার বিয়ের সময় হয়ে গেছে, নিজের খেয়াল রাখো, আর ড্যাডকে
আমার কথা জানিয়ে দিল। বাই মাম্মা। কথাটা বলে রৌদ্র ফোনটা টুস করে কেটে দিল। মুহূর্তে তার মুখের রং বদলে যে হাসিটা কিছুক্ষণ আগে ঠোঁটে লেগেছিল তা মিলিয়ে গিয়ে জায়গায় নিল একরাশ কঠোরতা। চোখে যেন ভয়ঙ্কর ঝড় ঘনীভূত। সে ধীরে ধীরে পার্লারের মহিলার দিকে এগিয়ে গেল। ঠান্ডা নিয়ন্ত্রিত কণ্ঠে ফোনটা তার হাতে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মহিলাটি কিছু বুঝার আগে রৌদ্র চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি রেখে এক মুহূর্ত দেরি করল না। মাথা নিচু করে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে এখন শুধু তুরা আর রৌদ্রর একটি ভারী নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল। রৌদ্রের চোখে তখন এক অদ্ভুত ঝড়, রাগ, আকর্ষণ আর জেদ মিশে এক হয়ে আছে। মুহূর্তে সে চোখ পাকিয়ে তুরার দিকে তাকালো। সেই চাহনিটা এতটাই ভয়ঙ্কর যেন কোনো দগ্ধ অগ্নিকণা নিঃশব্দে ছুটে আসছে। তুরা স্থির হয়ে গেল। বুকের ভেতর ধড়পড়ানি এমন জোরে বাজছে যেন চারপাশে শুনে ফেলবে। রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগলো। প্রতিটা পদক্ষেপ যেন ভারী হয়ে আঘাত করছে মেঝেতে। তুরা এক ধাপ করে করে পেছোতে লাগলো। ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে তার। পেছোতে পেছোতে দেওয়ালের সঙ্গে গিয়ে ঠেকে পেছনে আর কোনো জায়গা নেই। রৌদ্র মুহূর্তে তুরাকে দেওয়াল আর নিচের দুই হাতের মাঝে বন্দি করলো। দেওয়ালে ঠান্ডা ছোঁয়া আর রৌদ্রের শরীরের উষ্ণতা মিলেমিশে তুরার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। রৌদ্র গরম নিঃশ্বাস তুরার মুখে ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোম কেঁপে উঠছে। রৌদ্র চোখ থেমে তুরার ঠোঁটে সেই কাপা ঠোঁটের পাশে ছোট্ট তিলটা যেন তার ধৈর্য নিয়ে খেলা করছে। তার বুকের ভেতর অস্থিরতা কাজ করছে। ইচ্ছে করছে ওই ঠোঁট জোড়া নিজের আয়ত্তে করে নিতে, কিন্তু রৌদ্রে বিয়ের আগে তুরাকে গভীরভাবে ছুঁতে চাইছে না। রৌদ্র কোনোভাবে নিজেকে সংযত রাখলো। মুখটা তুরার কাছে নিয়ে গিয়ে ফিসফিস স্বরে বলল, জানেমান, চোখ খুল। এইভাবে বন্ধ রাখলে আমি কিন্তু গভীরভাবে ছুঁয়ে দেব। তুরা চমকে উঠে পিলপিল চোখে মেলল, আর চোখ খোলার আগে আগে রৌদ্র সেই নেশাগ্রস্ত দৃষ্টি তুরার দু চোখ জোড়ারও পড়ল তুরার চোখে। চোখে চোখ পড়তে মুহূর্তের মধ্যে রৌদ্র নিঃশ্বাস ভারী উঠল। সে ধীরে ধীরে তুরার দিকে ঝুঁকে এলো। নাক প্রায় বাড়াবার ছুঁয়ে যাবে। কণ্ঠে মিশে গেল অদ্ভুত এক মাদকতা। ফিসফিস করে বলল, তুই এত সুন্দর কেন বলতো? তোকে এত সুন্দর হতে কে বলছে? তুই জানিস তোর এই সৌন্দর্য আমাকে পাগল করে দেয়। আমি নিজেকে সামলাতে পারি না, ইচ্ছে করে তোর উপর সৌন্দর্যের সঙ্গে ভেতরের সৌন্দর্য নিজের করে নিতে। তোরা কিছু বলল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। মুখে কোনো রাগ নেই, কিন্তু চোখে ঘৃণা, ঘৃণা, রাগ সব মিলিয়ে যেন তার বুকের ভেতর তাণ্ডব করছে। যদি আর সামর্থ্য থাকতো তবে সে এই মুহূর্তে রৌদ্রকে ঠাটিয়ে একের পর এক থাপ্পড় দিত, কিন্তু না, আজ সে বাধা। কারণ সে জানে রৌদ্র যদি খেপে যায় তাহলে সে এক নারী হয়ে আর রক্ষা পাবে না। এই পশুটা এক পাও পিছিয়ে যাবে না। তুরার কলঙ্ক করতে তার গায়ে একটু নতুন দাগ আঁকতে দ্বিধা করবে না। রৌদ্র তুরাকে কিছু বলতে না দেখে ঝটকায় তুরার কোমর চেপে ধরে ধরে এক কাছে এনে ফেললো। তুরা চমকে উঠে পড়ল, বুক ধুরপুর করা শুরু করলো। ইচ্ছে করলো এই রৌদ্রকে মরিচের গুঁড়ার পানিতে ডুবিয়ে মারতে। রৌদ্র তুরার মুখের দিকে তাকিয়ে থাকলো। তুরার চোখ, সেই পাপড়ি, ঠোঁট সব কিছু যেন রৌদ্রকে খুব প্রখরভাবে টানছে। কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। পৃথিবী যেন এখন রৌদ্রের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। রৌদ্র আর নিজেকে ঠিক রাখতে পারল না। এক ঝটকায় তুরার ঠোঁটগুলো নিজের আয়ত্তে করে নিল। তুরা চোখ বড় বড় করে রৌদ্রের কাছে থেকে আসতে চাইল, কিন্তু রৌদ্র আর শক্ত করে চেপে ধরল। রৌদ্র পাগলের মতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে যেন তুরার রৌদ্রের মনের সুখ দাঁড়িয়েছে। পাক্কা 5 মিনিট পর রৌদ্র তুরার ঠোঁট ছাড়লো, আর তুরার সাথে সাথে হেলিয়ে পড়ল। রৌদ্র চমকে উঠে তুরার গালে থাপ্পড় দিয়ে বলল, এই জান, কি হয়েছে? এভাবে ঘুমিয়ে পড়লি কেন? এই জান, চোখ খুল। কিন্তু তুরার কোনো সারা শব্দ নেই। একদম স্ট্রেট হয়ে চোখ বন্ধ করে আছে। রৌদ্র আর বোঝার বাকি নেই যে তুরা সেন্স হারিয়ে ফেলেছে। মুহূর্তে রৌদ্র লম্বা শ্বাস নিয়ে চোখে উত্তেজিত ঝিলিক নিয়ে বলল, জান, তুই আমার এই সামান্য স্পর্শ সামলাতে পারলি না, তাহলে তখন গভীরভাবে স্পর্শ করব, তখন তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। আর রৌদ্র, তুই কার মায়ে পড়লি? এ তো তোর একটু উষ্ণই সেন্স হারিয়ে ফেলছে, তাহলে তোকে সামলাবে কীভাবে? দিস ইজ নট
ওয়ার্ড। খানবাড়ির ঘর জুড়ে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। রৌশনী খানের মুখে রৌদ্র আর তুরার বিয়ের খবরটা যেন সবাইকে নিস্তব্ধ করে দিচ্ছে। আনোয়ার খান বারবার ফোনে কথা বলছে, থানার অফিসারদের তাগাদা দিচ্ছে, তবুও কোনো খোঁজ মিলছে না তাদের। রৌশনী খান কপালে পাশে হাত রেখে চুপচাপ বসেছেন, মুখে কষ্ট আর উদ্বেগের ছাপ। ঘরের বাতাস ভারী উঠছে, সবাই জানে রৌদ্র কিছু না কিছু বড় ভুল করেছে, আর কেউ তা আর নাগাল পাচ্ছে না। এমন সময় হঠাৎ সদর দরজা দিয়ে শিহাব ভেতরে ঢুকে। তার মুখ গম্ভীর, চোখের ভিতরে গভীরতার দাগ, যেন অনেকটা ভেবে এসেছে কিছু বলবে। ঘরের সবাই তার দিকে, রৌশনী খান, আনোয়ার খান, আশিক খান, সবাই অবাক হয়ে আবার একরকম অস্বস্তি অনুভব করলো। শিহাব এগিয়ে গিয়ে কোনো কথা না বলে সরাসরি আশিক খানের সামনে দাঁড়ায়। তার কণ্ঠ কাঁপছে, তবু সে দৃঢ়ভাবে বলল, আঙ্কেল প্লিজ আপনারা রৌদ্রকে বুঝান, সে যেন তুরাকে দিয়ে যায়। আমি কথা দিচ্ছি, রৌদ্র দিয়ে গেলে আমি তুরাকে বিয়ে করব। শুধু আপনারা একটা বার বুঝান রৌদ্রকে। শিহাব কথা শেষ হতে ঘরের ভিতরে আবারও নীরবতা নেমে আসে। রৌশনী খান মাথা তুলে তাকান, চোখের কোণে জল টলমল করছে। আনোয়ার খান গভীর নিঃশ্বাস ফেলেন, মনে হয় যেন বুকের ভিতর রাগ, দুঃখ, হতাশা সব একসাথে জড়ো হয়েছে। আশিক খান শিহাবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনে হচ্ছে ভেতর থেকে প্রচণ্ড ঝড় বইছে। রৌশনী খান শিহাবের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলেন, চোখে মুখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে ছিল কঠোর বাস্তবতা। ধীরে ধীরে বললেন, বাবা, তুবা আর রৌদ্রের বিয়ে, রৌদ্র কোনোভাবেই তুরাকে আনবে না। কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করলো শিহাবের বুকের ভিতর। মুহূর্তের মধ্যে তার চারপাশটা ঝাপসা হয়ে গেল, মাথার ভিতর শব্দ থেমে গেল, শুধু কানের ভিতর নিজের হৃস্পন্দনের ধ্বনি বাজতে লাগলো। বুকের গভীরে এক অসহ্য ব্যথা জেগে উঠল, একটা ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে গেছে। সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল, তারপর হঠাৎ কাঁপা কণ্ঠে বলল, আন্টি প্লিজ আপনি রৌদ্রকে বোঝান, আমি তুরাকে চাই। আমি আন্টি, তুরা আমার বহু দিনের পছন্দ, অর্থাৎ আমার ভালোবাসা। ওরে না পাইলে আমি শেষ হয়ে যাব আন্টি। এই কথাগুলো বলে শিহাব হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ল। তার দুটো হাত মুঠো হয়ে গেল, চোখ থেকে টলমল করে অশ্রু গড়িয়ে পড়ছে। সবাই নির্বাক হয়ে কাঁদিয়ে তাকিয়ে রইল তার দিকে। ছেলেরা নাকি কাঁদে না, এই কথাটা আজ মিথ্যে প্রমাণ করে দিয়েছে শিহাব। চোখে তার অসহায়তা, বুকে তার হারিয়ে ফেলার যন্ত্রণা। কখন যে সে তুরাকে ভালোবেসে ফেলছে সে নিজেও জানে না, কিন্তু আজ যখন তুরাকে হারিয়ে ফেলছে তখন তার মনে হচ্ছে যেন নিজের সমস্ত পৃথিবীটা ভেঙে গেছে, আর কিছু অবশিষ্ট নেই। শিহাবের সে অসহায় ভাঙ্গা চেহারা থেকে খানবাড়ির সবার বুকটা কেমন হালকা কেঁপে উঠল। এতটাই যন্ত্রণা এক তরুণ মানুষকে কাঁদতে দেখে সত্যি সহ্য হচ্ছে না কারো। রৌশনী খান নিজের আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন, চোখে তার অনুশোচনা, মুখে কষ্টের রেখা। তার বুক কেঁপে উঠছে কান্নার দমে, ঘরের বাতাস ভারী উঠছে। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু রৌশনী খান আর শিয়াব দম বন্ধ করে রাখা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আশিক খান ধীরে ধীরে এগিয়ে এসে শিয়াবের পাশে বসলেন। তিনি নিজে হাতে বাড়িয়ে শিয়াবের দুই কাঁধে রাখলেন। তারপর দৃঢ় কণ্ঠে কিন্তু কষ্ট ভরা চোখে বললেন, বাবা শিহাব, আমরা সত্যিই তোমার কাছে লজ্জিত। আমরা জানতাম না রৌদ্র এত বড় একটা কাজ করবে। তুমি প্লিজ আমাদের উপর রাগ করো না, হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। কথাগুলো বলার সময় আশিক খানের চোখের কোণে জল টলমল করছিল। তিনি এক মুহূর্তের জন্য সাহস পাচ্ছিলেন না শিহাবের চোখের দিকে তাকাতে, কারণ সেখানে ছিল এক ভাঙা স্বপ্নের প্রতিচ্ছবি, আর ছিল এমন এক ভালোবাসার ব্যথা যা তারা কেউই ফিরিয়ে দিতে পারবে না। রৌশনী খান কান্নার মাঝে শিহাবের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, বাবা, আমরা বুঝতে পারিনি রৌদ্র যে এত বড় একটা কাজ করে ফেলবে। তুমি বাবা মনে কষ্ট পেও না। শিহাব ধীরে ধীরে কাঁপা হাতে চোখের জল মুছে দাঁড়িয়ে গেল। তার চোখে এখন আর কান্না নেই, সেখানে এক অদম্য জেদ, এক ফুরিয়ে যাওয়া ভালোবাসার তীব্র শপথ জ্বলছে। সে চারপাশে তাকালো, সবাই চোখে চোখ রেখে দৃঢ় গলা বলল, আমার কারো উপর রাগ নেই, তবে আমি সবাইকে একটা কথা বলে যাচ্ছি, আমি তুরাকে ছাড়তে পারবো না। আমি তুরাকে খুঁজে বের করবো। আমি নিশ্চিত তুরা ভালো নেই। আমি থাকতে আমার তুরা কিছু হতে পারে না। যদি ওই রৌদ্র পতলায় তুরাকে রাখে, তবুও আমি ওকে খুঁজে বের করবো। আমার ভালোবাসার শক্তি দিয়ে আমি তাকে খুঁজে বের করবো।
যদি একে পেতে হলে আমার রৌদ্রের সাথে লড়াই করতে হয়, তাহলে আমি লড়বো, ভালোবাসার শক্তি দিয়ে লড়বো। হয় জয় হব, নয় ক্ষয় হব। তবুও আমি হাল ছাড়বো না। আমার নিঃশ্বাস থাকা অবধি আমি তুরাকে ছাড়বো না, কখনোই, কোনোদিনও না। শেষে শিহাব ধীরে ধীরে অর্ধেক অর্ধেক কথার আক্ষেপ নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিহাব যেতে বাড়ির ঘরে ফের নেমে এলো গভীর নীরবতা। সবাই যেন তার ছেলের মতো বেদনার সঙ্গে সম্পর্কিত, কিছু বলতে পারছে না। মুহূর্তের মধ্যে আশিক খান নিজেকে আর ধরে রাখতে পারলেন না। হঠাৎ কাঁদতে শুরু করলেন। চোখের জলে তার গলা ধরে আছে হৃদয়ের ব্যথা। পাশে তনুজা খান এগিয়ে এসে আশিক খানের কাঁদতে থাকা কাঁধে হাত রাখলেন, সহমর্মিতা আর মায়ায় ছোঁয়া। আশিক খান চোখের জল ভাসিয়ে দিয়ে তাকিয়ে বললেন, ছেলেটা সত্যি কষ্ট পেয়েছে, দেখেছো কীভাবে কেঁদে গেল। পুরুষ মানুষ সহজে কাঁদে না, আর তখনই কাঁদে যখন পৃথিবীর সবচেয়ে বড় আঘাত পায়। আর সেই আঘাতটাই শিহাব পেয়েছে। তনুজা খান শুধু মাথা নেড়ে তার কষ্টের সঙ্গে একরকম মিলে গেলেন। ঘরের ভেতরে নীরবতা আবার ঘিরে ধরল, শুধু বেদনা বাকি, আর প্রত্যেকের মনে গভীরভাবে বেঁধে রাখা সহমর্মিতা। শিহাব খান বাড়ি পেরিয়ে বাইরে এসে থেমে গেল। সন্ধ্যা হালকা বাতাসে তার চুলগুলো উঠছে, চোখ লাল হয়ে আছে কান্নায়। সে ধীরে ধীরে পকেট থেকে ফোন বের করলে স্ক্রিনে তুরার সেই একটা ছবি উঠল। তুরার হাসি, সেই চেনা চোখের মায়ায় যেন মুহূর্তে তার বুকের ভিতর সব আবেগকে জাগিয়ে তুলল। গাড়ির সামনে দাঁড়িয়ে সে নিঃশব্দে ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি যেখানেই থাকো তুরা, আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আমি জানি তুরা, তুমিও আমাকে চাও, ওই রৌদ্রকে না। তুমি চিন্তা করো না, তোমার শেফ ঠিকই তোমাকে খুঁজে বের করো। শুধু তুমি আর আমি গেলে, তুমি আমার সাথে এসো, আর আমার উপর বিশ্বাস, তুমি আমার সাথে আসবে। আই লাভ ইউ তুরা, আই লাভ ইউ সো মাচ তুরা। শেষের কথাগুলো বলার সময় শিয়াবের কণ্ঠ ভেঙে গেল, চোখের জল আবার গড়িয়ে পড়ল গালে। সে ফোনটা বুকের সাথে জড়িয়ে ধরল, যেন সেই ছবিটার মধ্যে তার পুরো পৃথিবী, তার ভালোবাসা, তার শান্তি লুকিয়ে আছে। ঠোঁটে হালকা এক হাসি ফুটল, কিন্তু সেই হাসির ভিতরে ছিল গভীর যন্ত্রণা, অশেষ মায়া আর প্রতিজ্ঞা। বাতাস যেন তুরার নাম ভেসে উঠল, আর শিহাবের বুকের ভেতর প্রতিধ্বনি হলো, আমি তোমায় খুঁজে বের করব যেভাবেই হোক। সে পাগলের মতো পুরো শহর তন্ন তন্ন করে তুরাকে খুঁজে চলছে। ঢাকা শহরের গলি, পার্ক, রাস্তাঘাট, হোটেল, প্রতিটি জায়গায় সে ঘুরে ঘুরে দেখছে, মানুষকে জিজ্ঞাসা করছে, কিন্তু যেন তুরার কোনো অস্তিত্ব নেই। প্রতিটা মানুষ তার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়ছে না। চোখ লাল, হাতে মোবাইল, মানচিত্র, সব কিছু ধরে সে ঘুরে বেড়াচ্ছে। তার পাগল বাসা থেকে শহর কাঁপাচ্ছে। ঢাকা খুঁজে শেষ করে শিয়াব থামে না, এরপর রাজশাহী চলে যায়। শহরে প্রতিটি থানা, পুলিশ স্টেশন যোগাযোগ করে 500 জন পুলিশকে দিয়ে তুরার খুঁজিয়েছে। প্রতিটি গলি, বাজার, রেস্তোরাঁ, লেকসাইড, হসপিটাল, স্টেশন, সব জায়গায় মানুষ খুঁজেছে তুরাকে। পুলিশ প্রচেষ্টায় যতটা শক্তিশালী, তবুও তুরাকে কোনো খোঁজ নেই। তবে শিয়াব হাল ছাড়ল না। প্রতিটি ব্যর্থতার সঙ্গে তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়েছে। তার মনে বারবার বাজছে, আমি তুরাকে খুঁজে বের করবই, যত কঠিন হোক, যত সময় লাগুক, আমি ছাড়ব না। তোরা আমার, আর আমি তাকে ফিরিয়ে নিয়ে আসব। শহরের মধ্যে যেন তার একাকিত্ব আর ভালোবাসার তীব্র বাতাসে ঝাপসা হয়ে বেড়াচ্ছে, আর প্রতিটি মানুষের চোখে ভেসে আসছে এক অদম্য যন্ত্রণার আশা। এদিকে তুরা তখন সেন্সলেস হয়ে গেছে আছে, এখনও অবধি সেন্স ফেরেনি। রৌদ্র তুরার সেন্স নেই দেখে বুঝে গেল সে ঘুমিয়ে আছে। এইভাবে রৌদ্র শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর তুরার সেন্স ফিরে পিলপিল চোখে চেয়ে চোখ খুলে কয়েক সেকেন্ড বসে সে পরিস্থিতি উপলব্ধি করার চেষ্টা করতে, পর মুহূর্তে রৌদ্রের সেই কাজটির কথা মনে পড়ে গেলে তোরা রাগে দাঁত কিরমির করে করে বলো, অনেক হয়েছে ভাইয়া, এই নাটক পেয়েছো কে আমাকে? একে তো জোর করে এনে আটকে রেখেছো, তারপর আমার সাথে নোংরা কাজ করছো। আর আমি চুপ থাকবো না। মুহূর্তে তোরা রাগকে কাঁপতে কাঁপতে চিৎকার করে রৌদ্রকে রাখলো, এই শয়তানের বাচ্চা রৌদ্র, কোথায় মরছিস? নাকি আবার আয়নার সামনে নিজের হাসি দেখে প্রেমে পড়ে গেছিস? ওরে বেকুব মহারাজ, আমি তোর নাটকের নায়িকা না, বুঝেছিস? আমার সামনে আয়, এমন কানের নিচে দেবো যে গুগল ম্যাপে তোর বাড়ি খুঁজে পাবে না, আহাম্মক বেটা।
রৌদ্র মাত্র সব কাপড় খুলে শুধু কোমরে টাওয়ালটা জড়ানো পথে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঘর থেকে তুরার গর্জন ভরা চিৎকার ভেসে উঠল। চমকে গিয়ে সে তাড়াহুড়ো করে দরজার দিকে দাঁড়িয়ে গেল। এমন তারা যে তোয়ালে কোমর জড়াতে ভুলে গেল। পরের মুহূর্তে দরজার সামনে এসে দাঁড়াতে দেখে তুরা বিছানায় বসে আগুনের মতো রাখছে। আর রৌদ্র নিজের অবস্থার কথা না ভেবে হালকা হেসে বলে, জানে মন, তোর ঘুম ক্লিয়ার হয়েছে তো? তুরা রৌদ্রের কণ্ঠ শুনে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো এবং মুহূর্তে তার চোখ যেন থেমে গেল সেই দৃশ্যে। রৌদ্র দাঁড়িয়ে আছে একেবারে নির্লজ্জ ভঙ্গিতে, তোয়ালাটা নেই জায়গা মতো। তুরার চোখ বড় বড় হয়ে গেল, মুখে চোয়াল কেঁপে উঠল, আর পরক্ষণে তার বুক ফাটানো চিৎকার ঘর কাঁপিয়ে দিল। ও আল্লাহ, আম্মা গো! চিৎকারে শেষ প্রান্তে গিয়ে তুরার কণ্ঠও থেমে গেল। চোখ লুটিয়ে গিয়ে সে ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল, আবারও সেন্স হারালো। বেচারি তুরা যেভাবে কষ্ট করে একটু আগে চেতনায় ফিরছিল সেভাবে আবার চলে গেল ঘুমের দেশে। রৌদ্র তুরার চিৎকার শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়েছে। তুরা আম্মা গো বলে ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল। রৌদ্র চোখ কুঁচকে তাকে বলে, কি হলো? মানে আমি শুধু জিজ্ঞাসা করলাম ঘুম ক্লিয়ার হলো কিনা। এইটা কি এখন সেন্স হারানোর মতো কথা? রৌদ্র ধীরে ধীরে তুরার কাছে গেল, তুরার সামনে হাত নাড়ল, কোনো প্রতিক্রিয়া নেই। তারপর নিজের মাথা চুলকে বিড়বিড় করল, আমার কি বিয়ে হবে না? শালির মাতারি যে বারবার সেন্স হারিয়ে ফেলছে। হঠাৎ রৌদ্র চোখ নিজের শরীরের দিকে যায়, কয়েক সেকেন্ডের জন্য সে জমে গেল। তারপর মুখে এমন একটা ভাব এলো যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সে করে ফেলেছে। ও শেট, তোয়াল! রৌদ্রের সাথে সাথে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করলো, যেন পুলিশ ধাওয়া করেছে। তাড়াহুড়ো করে তোয়াল কোমরে পেঁচাতে পেঁচাতে আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে একদম হতভম্ব হয়ে গেল। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে রাগে গর্জে উঠল, শালা তুই মানুষ না, মহামানুষ! বাসন নাগার ভবিষ্যৎ বউকে বারবার সেন্সলেস করে ফেলছিস। তারপর নিজের মাথায় হালকা একটা চাপড় মেরে বলল, এটা কেমন জীবনের রৌদ্র? তুই তো প্রেম করছিস না, সরাসরি হার্ট অ্যাটাক দিচ্ছিস মেয়েটাকে। আর কবে তুই পড়লি যে তোর ইয়ে দেখে সেন্স হারিয়ে ফেলছে? তাহলে শালা তোকে এখন মারতে ইচ্ছে করে, খোদার কসম, তোরে যদি আমি কাছে পাইতাম তোর মাথা আমি 3টা ফাল্টা করতাম। তোর ভাগ্য ভালো বেঁচে গেলি আজ তুই। আমি বলে হা। ডাক্তার এসে তুরার সব কিছু পরীক্ষা করে রৌদ্রের শেষ বলল, আসলে মেয়েটা মনে হচ্ছে জ্ঞান হারানোর আগে এমন কিছু দেখেছে যা তার বুকের ভিতর হৃৎস্পন্দনকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দিচ্ছে। অতিরিক্ত ধাক্কা, দুর্বল মানসিক চাপে সে দুর্বল হয়ে উঠবে, তাই নিজের হুঁশে থাকতে পারেনি। রৌদ্র ডাক্তারের কথা শুনে নিজের চোখে ক্ষোভ আর হতাশা মিলন বয়ে নিয়ে বিড়বিড় করে বলে, হ্যাঁ তো, দেখছে তো ভবিষ্যৎ যা সুন্দর হতে পারত সেই আগে শালিম মাতারি অন্ধকারে ডুবে গেছে। ডাক্তার রৌদ্রের কিছুক্ষণ বিড়বিড় করতে দেখে হালকা কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যাঁ হ্যাঁ কিছু বলছিলেন? রৌদ্র নিজেকে ধরে নিঃশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, আপনি আপনার কাজ করুন। আর যাই হোক, কখন সেন্স ফিরবে? ডাক্তার ধীরে ধীরে উত্তর দিল, সেটা ঠিকভাবে বলতে পারছেন, তবে আসতে পারে যে কোনো সময়। তবে গুরুত্বপূর্ণ হলো যে জিনিসটা মেয়েটা দেখেছে সেটি তার কাছ থেকে দূর সরিয়ে রাখবেন, অন্যথায় আবারও সে দুর্বল হয়ে যাবে। রৌদ্র হালকা ব্যঙ্গ হেসে আবারও বিড়বিড় করল, হায়, এখন আমি কেটেই ফেলি। আমি তো তাই তো বলি, আবালের ঘরের বালের ডাক্তার। ডাক্তার রৌদ্রকে দেখে আবারও কিছু বিড়বিড় করতে বললে কৌতূহল নিয়ে কান পেতে জিজ্ঞেস হলো, হ্যাঁ মিস্টার রৌদ্র, আপনি কি বলেছিলেন? রৌদ্র এক ঝলসানো হাসি বিরক্ত কাণ্ড বলল, হ্যাঁ, আমার বালটার কথা বলেছিলাম। বেশি কথা না বলে ওর সেন্স ফেরান, আমার বিয়ে দেরি হয়ে যাচ্ছে। রৌদ্রের কথায় ডাক্তার থমথমে হয়ে গিয়ে কিছু বলতে পারল না। কোনো রকম একটু নড়ে চড়ে তুবাকে আরও ভালো করে দেখে মুখ ফ্যাকা করে বলল, আমি এখন বলে দিতে পারছি না এই মেয়েটার সেন্স কখন আসবে। তাতে রৌদ্র চোখ মুখ কুঁচকে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তাহলে তুই শালা বসে আছিস কেন? ডাক্তার সঙ্গে সঙ্গে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। রৌদ্র তুরার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে অর্ধেক হাসি টেনে বলে, জানে মন, তুই আমার ধৈর্য নিয়ে খেলছিস। হায়,
সময় হোক, 10 বছরের বাচ্চা পেটে তোকে গিফট করব, সাথে 2টা ফ্রি আর একটা বোনাস রেডি থাকিস। 2 দিন পর পিলপিল করে চোখ খুলে চারপাশটা বোঝার চেষ্টা করলো। ধীরে ধীরে সে উঠে বসে, গলাটা কাঠের মতো শুকিয়ে বেদনা নিচে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পাই নিজেকে হসপিটালের বেডে। অবাক হয়ে ভেতরে ভেতরে প্রশ্ন জাগে, আমি কিভাবে এখানে এলাম? মুহূর্তের মধ্যে সব কিছু স্মৃতি ফেরে, ঘটনাগুলো একের পর এক ঝাপসা হয়ে আসে। সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা কণ্ঠে তুরা বলে, ওইটা ওটা কি ছিল? তুরা ধীরে ধীরে হসপিটালের বেড থেকে নেমে দাঁড়ালো। চারপাশ ঘুরে দেখে কেউ নেই। এক পা পড়তে যাওয়ার আগে সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হয়ে আসে, যেন প্রতিটি পদক্ষেপে শক্তি ফুরিয়ে যাচ্ছে। বুকের ভিতরে একটা অদ্ভুত চাপ, হালকা মাথা ঘোরা, সব মিলিয়ে তুরার গায়ে যেন ভারী হচ্ছে। কোনো রকম সামলে সামলে হাঁটতে হাঁটতে কোনো এক পরিচিত ডাক্তার কারোর সঙ্গে মুখোমুখি না হয়ে তুরা হাসপাতালের বাইরে এসে পড়ে। বাইরে আসতে চোখে নতুন সব কিছুতে তুরার জন্য একেবারে অপরিচিত। তুরা চমকে যায়, চোখ বড় বড় করে চারপাশ দেখে। বাতাসে নতুন শহরে গন্ধ, মানুষের হট্টগোল, গাড়ির শব্দ, সব মিলিয়ে তুরার মনকে এক অদ্ভুত অনুভূতিতে ভরে দেয়। মুহূর্তে তুরার মনে পড়ে গেল রৌদ্রের কথা। চোখ চারপাশে খুঁজে দেখে, কিন্তু রৌদ্রকে কোথাও পাচ্ছে না। সেই সুযোগটা তুরা কাজে লাগলো। ভিতর অদ্ভুত বুকের ভিতর এক অদ্ভুত সাহস নিল, যাতে রৌদ্রের হাত থেকে নিজেকে বাঁচাতে পারে। মন যেদিকে যাচ্ছে সে ধীরে ধীরে হাঁটা শুরু করে দিল। কয়েক পা এগোতে দৌড় শুরু করলো, যেন প্রতিটি দৌড় তাকে এক স্বাধীনতা দিচ্ছে। শরীর দুর্বল হলো, মনে এক অদ্ভুত শক্তি কাজ করছে। শহরে নতুন রাস্তায় পা রাখতে মনে হলো এখান থেকে শুরু হবে তার নিজস্ব পথ। সেখানে সে নিজের ইচ্ছার জন্য দৌড়াতে পারবে। রৌদ্র কিছুক্ষণ রেস্টুরেন্টে ছিল, সেখান থেকে অফিসে এর ক্লায়েন্টদের সাথে ভিডিও কলে মিটিং করে আসলো। সেদিন রাত্রে রৌদ্র তুরাকে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে কমপক্ষে 4টি স্যালাইন তুরার শরীরে দেওয়া হয়েছে। রৌদ্র হসপিটালে ঢুকে সোজা তুরার কেবিনে ঢুকে দেখলো তুরা নেই। চারিদিকে চোখ বুলালো, তুরাকে খুঁজে পেল না। মুহূর্তের মধ্যে রৌদ্রের মাথা ঘুরে যায়, চোখে উদ্বেগের ছায়। দৌড়ে ডাক্তারের কাছে বলে, ডাক্তার, 304 নম্বরের রোগী যে ছিল সে কোথায়? ডাক্তার চোখ বড় বড় করলো, কি বলেন? রোগী তো কেবিনেই ছিল। রৌদ্র সাথে সাথে অস্থির হলো, কিন্তু আমি এইমাত্র দেখে আসলাম কেবিনে নেই। মিস্টার রৌদ্র, আমরাও বলতে পারছি না তাহলে? রৌদ্র মাথা ঘুরিয়ে চারপাশে তাকালো। অন্য অন্য নার্সরা একই শুদ্ধ ছিল, দেখিনি বা লক্ষ্য করেনি। রৌদ্রের মাথার ভিতর সব ঘুরপাক খেতে লাগলো। রৌদ্রের চোখ লাল হয়ে উঠলো, গলা জমে গেল, দাঁত কেঁপে উঠলো। মনে মনে যেন সব কিছু উল্টে পড়ছে। হঠাৎ সে স্পষ্ট হয়ে গেল তুরা পালিয়ে গেছে। রৌদ্র ক্ষোভে ফুঁসতে ফুঁসতে চিৎকার করলো, বোকা পাগল, তুই আবার কি চালাচ্ছিস? তোর এমন সাহস কীভাবে হলো? তুই জানিস না আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়? মুহূর্তের মধ্যে রৌদ্রের জেদ আর রাগে আগুন জ্বলে উঠল। সে তাড়াহুড়ে গাড়ি নিয়ে ছুটল, মনের এক অদ্ভুত প্রতিজ্ঞা, যে কোনো মূল্যে তুরাকে খুঁজে বের করতে। তুলা চাইলে যতই দূরে লুকুক না কেন, তুরা আমার হবে, আমার ভালোবাসা তাকে ছাড়বে না। এদিকে তুরা প্রাণপণে দৌড়াচ্ছে, শরীর হেল- হেলছে হেলছে হেলছে, তবু পা থামছে না। সেদিনের বিয়ের লেহেঙ্গা এখনো শরীরে পড়েছে, লেহেঙ্গার ভারে শরীরটা আরো হেলে পড়ছে। এদিকে তুরা থেমে নেই। হৃদয়ে এক অদম্য আগুন জ্বলছে, চোখের দৃঢ়তা আর প্রতিটি পদক্ষেপ লেহেঙ্গার ভারে যেন তার প্রেরণাটাকে আটকে দিতে পারছে না। তুরা প্রাণপণে দৌড়াচ্ছে। হঠাৎ হালকা ধাক্কা খেলো একটা গাড়ির সঙ্গে। ব্যথা লাগেনি, তেমন লাগেনি। গাড়ির আগে থামানো ছিল। তুরা চোখ খুলতে দেখতে পেল গাড়ি থেকে কেউ বের হয়ে আসছে, আর মুহূর্তের মধ্যে যেন বাতাসের মতো ধীরে ধীরে বেরিয়ে এলো শিয়াব। তুরা শিয়াবকে দেখে কিছুটা বাঁচার আশা পেল। মনে হলো যেন সব বিপদ সাময়িকভাবে থেমে গেল, কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না। তুরার পেছনের মুহূর্তে আর একটি গাড়ি এসে থামলো, আর সেই গাড়ি থেকে বের হলো রৌদ্র। তুরা চমকে গেল, দুদিকে চোখ খুলে তাকালো। দুজনের মাঝখানে দাঁড়িয়ে তুরা যেন সাপের খোলসের মতো আটকে পড়ল।
একদিকে শিহাবের সহানুভূতি, অন্যদিকে রৌদ্রের বিপজ্জনক উপস্থিতি। তুরার শরীরটা কাঁপছে, বুকের হৃদয়টা দ্রুত ধুকধুক করছে, পা যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। তুরা ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছে যেন সময়ও দাঁড়িয়েছে, আর সাথে মুহূর্তটাও যেন অমর হয়ে গেছে। রাস্তার বাতিগুলো এখনো আধো অন্ধকারে জ্বলজ্বল করছে, হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে কুয়াশা এবং হর্নের শব্দ মিশে একটা ভৌতিক আবহাওয়া কাজ করছে। মাঝখানে দাঁড়িয়ে তুরা এক হাতে শাড়ির প্রান্ত এক হাতে শাড়ির প্রান্ত আঁকড়ে, অন্য হাতে হৃদয়ের ধুকপুকানি সামলে চেষ্টা করছে। সামনে শিয়াব, চোখে অস্থির ভালোবাসা, মুখে ভয়ের ছাপ, আর পিছনে রৌদ্র চোখে রক্তিম জ্বালা যেন পুরো আকাশটাই জ্বালিয়ে দিতে পারবে। তোরা ভয় পাস না, আমি আছি। শিহাব ধীরে ধীরে এগিয়ে এলো, গলার স্বর কাঁপছিল, তোরার বুকটা কেঁপে উঠছিল, চোখে পানি জমে উঠল পর মুহূর্তে। ঠিক সেই সময় রুদ্রের গর্জন বড় কণ্ঠে বাতাস কেঁপে উঠল, দূর হ, তুই কে রে? ও আমার বউ, আমার জীবনের মানে। শিহাব দাঁত চেপে তাকালো রোদের দিকে। বউ? জোর করে আনা মেয়েকে বউ বলে? ভালোবাসা না, এটা তো পাগলামি। রৌদ্র একটা তীক্ষ্ণ হাসি দিয়ে, ভালোবাসা মানেই তো পাগলামি শিহাব, তুই বুঝবি না। আমি ওকে ছাড়া থাকতে পারি না। তার কণ্ঠে তীব্রতা, চোখে অসহায়তা, পাগলামি ছাড়। তোরা এবার নিজেকে সামলে নিল, চোখ দুটো লাল হয়েছে, গলা শুকিয়েছে। তুই ভালোবাসিস না, তাই না রৌদ্র? রৌদ্র থেমে গেল। তোরা আবারও বলল, ভালোবাসার মানে কাউকে নিজের ইচ্ছায় বাঁচতে দেওয়া না, যে জোর করে বন্দি রাখবে। তোর ভালোবাসা আমাকে শ্বাসরুদ্ধ করে দিয়েছে। রৌদ্র কয়েক সেকেন্ড চুপ, তারপর রাগে গর্জে উঠল, চুপ কর, তুই বুঝিস না আমি কতটা ভালোবাসি তোকে। সে এগিয়ে এলো, কিন্তু শিয়াব তুরার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। এক পায়ে গেলে আমি পুলিশ ডাকবো। রৌদ্র, শিয়াবের কণ্ঠে দৃঢ়তা। রৌদ্র থেমে গিয়ে ঠোঁট কামড়ে হাসলো, তুই ভাবছিস পুলিশ থামাবি আমাকে? আমি যা চাই তাই করি। তুরা ভয় পেয়ে শিয়াবের হাত শক্ত করে ধরলো। রৌদ্র সেটা দেখে আরো রেগে গেল, ওর হাত ধরবি? আমার বউয়ের হাত ধরবি তুই? বাতাসে উত্তেজনা এত ঘন হয়ে উঠল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রৌদ্র হঠাৎ তুরার দিকে ঝাঁপ দিল, কিন্তু শিয়াব তাকে ঠেলে সরিয়ে দিল জোরে। দুজনের শরীর ধাক্কাকে মাটিতে পড়ে গেল, বৃষ্টির কাদা ছিটকে পড়লো চারিদিকে। তুরা চিৎকার করলো, থামো তোমরা, প্লিজ থামো। শিয়াব উঠে দাঁড়িয়ে বলল, তুরা চলে যায় এখান থেকে এক্ষুনি। তুরা দৌড় দিতে লাগলো, কিন্তু রৌদ্র তার পায়ের ওড়না টেনে টান মেরে ফেললো। তুই পালাতে পারবি না তুরা। তুরার চোখে পানি নিয়ে চিৎকার করলো, তুই আমার ওপর অধিকার হারিয়ে ফেলছিস রৌদ্র, আমি তোকে ভয় পাই না। রৌদ্র হঠাৎ থেমে গেল, তার মুখের ভাব যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল মুহূর্তে। চোখের লালচে ছোপ মিলিয়ে গেল, জায়গা নিল এক অদ্ভুত শূন্যতা। সত্যি তুমি সত্যি ভয় পাই না আমাকে? তোরা মাথা নেড়ে, না ভয় পাই না, কিন্তু আফসোস হয় তুই মানুষটা ভালো হতে পারতিস। রৌদ্র কিছু বলতে গিয়েও গলার স্বর আটকে গেল। ঠিক সে তখনই পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। সে ফোনে কিছু করছিল। রৌদ্র চারিদিকে তাকালো, ঠোঁটে তীক্ষ্ণ হাসি এনে বলল, রৌদ্র গভীর মনোযোগ দিয়ে ভাবছে তুরার কিছু কথা। কথাগুলো রৌদ্রের মাথায় ঘুরে বেড়াচ্ছে। তুরা তখন এক ধমকের মতো বলেছিল, যদি আমাকে আপনার সত্যি ভালো লাগে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আমার প্রতি আপনার ভালো লাগা আছে। আপনার ভালোবাসা যদি সত্যিকারে হয়, তবে জোর করে ভালোবাসা যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। নিজের চরিত্র বদলান, সম্মান করে নিজেকে নিজে তৈরি করেন। আপনি হয়তো বিয়ে করে আমার শরীর পেতে পারেন, কিন্তু মন পাবেন না। আপনার ভালোবাসার যদি প্রকৃত হয়, তাহলে আপনি আমার শরীর নয়, প্রথমে আমার মনকে পাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে 1 মাস সময় দেব। এই 1 মাসে আপনাকে বদলাতে হবে। যেসব মেয়েদের সঙ্গে দিনরাত কাটিয়েছেন, তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। নিজে নামাজে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে মাপ চাইবেন। আমার শর্তগুলো যদি আপনি 1 মাসের মধ্যে পূরণ করেন, তবে আমি আপনাকে 3 কবুল বলে বিয়ে করব। রৌদ্র অনেকক্ষণ ভেবে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তুরার কণ্ঠে সেই মুহূর্তে আবারও গর্জে উঠল, তীক্ষ্ণ ও দৃঢ়, অথচ ভেতরে কাঁপন ঝরানো। যখন একশো সে বলল, কী হলো, আপনি কি রাজি? এই ছাড়া যদি আপনি আমাকে বিয়ে করতে চান, তাহলে করতে পারেন। তবে আমি আপনাকে আগের থেকে বলে রাখছি,
এই জীবন থাকতে আমি কখনো আপনাকে স্ত্রী হিসাবে সম্মান দেব না। অর্থাৎ আপনি আমার জীবনে থাকবেন, কিন্তু আমার মনে কোনো জায়গা পাবেন না। কারণ একজন নারী কখনো চায় না স্বামী হোক আপনার মতো একজন মানুষ। যদি কেউ চায় সেটা তাদের মন মানসিকতা, কিন্তু আমি আলাদা। আমি আপনাকে আর স্বামী হিসেবে চাই না রুদ্র খান। তুরার কথাগুলো শুনে রৌদ্রের মুখে কেন কোনো কথা ফুটল না। চোখ দুটো স্থির দৃষ্টি হয়ে গেল। তার ঠোঁটের কোণে হালকা একটা টান, রাগ, অভিমান মিশে এক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তুরার দিকে। মুহূর্তে সে তার গার্ডদের দিকে তাকিয়ে নিঃশব্দে এক ইশারা করলো। গার্ডরা বসে চোখের ভাষা সম বুঝতে সময় নিল না। দ্রুত কাজীকে নিয়ে জায়গা ছাড়লো। তারপর রৌদ্র নিজের গভীর শ্বাস নিয়ে বড় বড় পা ফেলে বাইরে চলে গেল। রৌদ্র চলে যেতে তুরা চারপাশে একবার তাকালো, তারপর হঠাৎ নিজের আনন্দ চেপে রাখতে পারল না। মুখে ফুটে উঠল দুষ্টু এক হাসি, চোখে চকচক করলো বিজয়ের ঝিলিক। মুহূর্তে সে দু হাত উঁচু করে নাচতে নাচতে নিজে নিজে বন্ধ করে, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, তুরা তুই শেষ পর্যন্ত পেরেছিস। তার গলায় খুশির সুর, মুখে একরাশ দুষ্টু। তারপর সামান্য থেমে হাসতে হাসতে বলল, এখন আমি 1 মাসের মধ্যে যেভাবে হোক পালাবো। আমি তো জাস্ট রৌদ্র ভাইকে ভালো বলে হতে বললাম, তাই বলি কি আমি তার জীবনে থাকবো? কক্ষনোই না। আমার যে করে হোক এখান থেকে পালাতে হবে। তুরা কথাগুলো বলতে বলতে নিজের চুল ঠিক করলো, আয়নার দিকে তাকিয়ে চোখ টিপলো, যেন নিজের বুদ্ধির প্রশংসা করলো। তুরা তুই তো জিনিয়াস। পুরো হাসপাতাল যেন এক তাণ্ডবক্ষেত্র হয়েছে। ওয়ার্ডের ভেতরে রোগী, নার্সদের দৌড়ঝাঁপ সব কিছু ঢেকে দিচ্ছে এক মানুষের পাগল হয়ে যাওয়া চিৎকার। সে চোখ লাল হয়ে উঠছে, মাথার চুলে এলোমেলো, হাতে ব্যান্ডেজ জড়ানো, রক্তাক্ত দাগ। তবু সে থামছে না। ডাক্তাররা চেষ্টা করছে তাকে শান্ত করতে, কিন্তু কোনো কিছুই তোয়াক্কা করছে না। সে পাগলের মতো ধাক্কা মারছে, চিৎকার করে কাঁদছে, ভেঙে ফেলছে সামনে থাকা জিনিসপত্র। চারপাশে সবাই হতবাক হয়ে তাকিয়ে দেখছে, যেন কেউ আগুনের সামনে পড়ে। সে বুক ফেটে যাওয়া গলায় গর্জে উঠল, চোখে আগুন নিয়ে বলল, আমি ওই রৌদ্রকে ছাড়বো না। ওকে আমি মেরে ফেলবো। ওই আমার কাছ থেকে আমার তুরাকে কেড়ে নিছে। আজ আমি শুধু তার জন্য তুরাকে পাচ্ছি না। সে দেওয়ালে ঘুষি মারল, ব্যথায় মুখ কুঁচকে গেল, কিন্তু থামলো না। কণ্ঠ আরো ভারী হয়ে উঠল, তুরা আমার হাত ধরতে চাই, কিন্তু ওই রৌদ্রের বাচ্চা আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ছাড়বো না রৌদ্রকে, আমি ছাড়বো না। তার চোখে জল আর রক্ত একসাথে গড়িয়ে পড়ল, মুখে ব্যথা, কিন্তু হৃদয়ের শুধু একটাই আগুন, প্রেম, ক্ষোভ আর প্রতিশোধে। শিহাব কেবিনের বাইরে, শিহাবের বাবা মা মাথা ধরে বসে আছে, চোখে অজস্র উদ্বেগ আর কষ্ট। তাদের ছেলেটা আজ এমন বেদনাদায়ক অবস্থায় পড়ে দেখে তারা কোনোভাবে মেনে নিচ্ছে না। বারবার নিজেরা একে অপরকে চেপে ধরে ফিসফিস করে বলছে, আমাদের মাত্র ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তারা বাঁচতে পারবে না। শিহাবের বাবা গোজামিল করে বহু গুন্ডা লাগিয়েছে, খোঁজ করে রৌদ্রকে এনে দেওয়ার জন্য টাকা দিয়ে লোক জোগাড় করেছে, আর পুলিশেও অভিযোগ করছে। রাজশাহীতে প্রতিটি কোণায় তন্ন তন্ন করে খোঁজ চলছে, রাস্তাঘাট, অট্টালিকা, পরিচিত আরও বাড়ি সব ছেঁকে দেখা যাচ্ছে, তবু কোনো সন্ধান মিলছে না। লোকজন বলছে রৌদ্র যে তুরাকে কোথায় রেখেছে মনে হচ্ছে পৃথিবীতে কেবল রৌদ্র ছাড়া আর কেউ জানে না। এমন অনিশ্চয়ের মধ্যে শিহাবের বাবা মার বুক কেঁপে উঠল, চোখে অনুতপ্ত এক আশঙ্কা। কখনো শান্তি নেই তাদের মনে। শিহাব কক্ষের ভেতরে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কেবিনের বেঞ্চ, টেবিলের ইনফিউশন স্ট্যান্ড, যত কিছু পাচ্ছে সব ভাঙিয়ে ফেলছে। ওষুধের বোতল লড়িয়ে পড়ছে, পত্রিকা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। নিজের চুল আঁকড়ে ধরে বারবার নিজের কানে ধাক্কার মতো বলে উঠল, ছাড়বো না, আমি রৌদ্রকে ছাড়বো না, আমিও শেষ দেখে যাইব। রৌদ্র গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে চিন্তা। তখনই গাড়ি থেকে সুজা এসে নদীর পাড়ে নেমে গেল। রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। রৌদ্রর পাশে একজন গার্ডও দাঁড়িয়েছে। রৌদ্রকে উদ্বিগ্ন দেখে গার্ড এগিয়ে এসে বিনয় কণ্ঠে বলল, বস কিছু মনে করবেন না, আমি একটু খারাপ কথা বলবো। ম্যাম যা বলবেন আসলে খারাপ কিছু না। ম্যামের কথাগুলো যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আপনারও ভালো হবে। আপনি ম্যামকে পেয়ে যাবেন। পৃথিবীর সব নারী এক নয়,
কারণ স্বপ্ন থেকে ইচ্ছে থাকে একজন ভালো স্বামী পেতে। ম্যামেরও তেমন একটা আশা আছে। এই ম্যাম চাইছেন আপনি সব ছেড়ে দিয়ে ম্যামের মনের মতো হওয়ার চেষ্টা করুন। আর এত কথা বলার জন্য আমি দুঃখিত। ভালো মনে হলে তাই আপনাকে বলতে পারলাম। রৌদ্র গার্ডের কথাগুলো শুনে গভীর নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠল। কেন জানি না আজ নিজের কাছে নিজেকে ভীষণ ছোট আর নোংরা মনে হচ্ছে। চোখ বন্ধ করলে ভেসে উঠল একের পর এক মুখ, যত নারীর সঙ্গে সময় কাটিয়েছে, যাদের অনুভূতি নিয়ে খেলছে, তাদের প্রতিটা চাহনি আজ যেন তাকে বিচার করছে। মনে হলো জীবনের সব হিসাব একসাথে বুঝে নিতে হচ্ছে তাকে এই মুহূর্তে। যদি সে সাধারণ একজন মানুষ হতো, যদি তার অতীতটা এত নোংরা না হতো, তাহলে হয়তো তুরাকে তাকে একটুখানি হলেও মেনে নিত। কিন্তু এখন সব কিছু যেন দেরি হয়েছে। রৌদ্র আরেকবার দীর্ঘশ্বাস ফেলল। চোখ তুলে আকাশের দিকে তাকালে যেন নিজের ভেতরের পাপগুলোকে ঢেকে ফেলতে চায়। নীরব নীল তার আকাশে তারায় রাত 10টা ছুঁই ছুঁই। তুরা রুমের ব্যালকনিতে বসে বসে মুখে আচার খাচ্ছে। ভবনের সামনে অনেক গার্ড পাহারা। রৌদ্র রুমে ঢুকে তুরাকে খুঁজতে থাকে। রুমে না পেয়ে ব্যালকনিতে এসে দেখে তুরা আচার খেতে খেতে আরাম করে বসেছে। রৌদ্র ভুড়ি কুচকে জিজ্ঞেস করলো, তুই এত রাতে আচার খাচ্ছিস? আচার কোথায় পেলি তুই? তুরা রৌদ্রের কথায় রৌদ্রের দিকে তাকিয়ে গর্জে হেসে বলল, একটা নেরু মামুকে বলেছি আমাকে আচার এনে দিতে, না হলে আমি তাদের বসকে বলে দেব আমি আচার খেতে চাইছি কিন্তু দেয়নি। তোদের তখন তাদের বস ল্যাংটা করে ব্রিজের উপর রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবে। তখন তাদের মানসিক সম্মানও হারাবে, চাকরিটাও যাবে। তুলো কথাটা বলে আবার মনোযোগ দিল আচার খাওয়া। মুখে এক গ্লাস তৃপ্তি, ঠোঁটের কোণে লেগে হালকা আচার লেগে আছে। দেখে মনে হলো কোনো শিশু মজা করে কাঁচা আমের আচার খাচ্ছে। রৌদ্র একপাশে তাকিয়ে তুরার দিকে তাকিয়ে রইল। সেই দৃশ্য দেখে তাকে অদ্ভুত এক অনুভূতি ভরিয়ে দিল। জানে এই মেয়েটাকে রাগিয়ে রাখা যায় না, ভয় দেখানো যায় না, কিন্তু বোঝা যায় না। রৌদ্র ধীরে তুরার দিকে এগিয়ে এসলো। গলায় অজানা কোমলতা ভেসে উঠল। তুরা তুরা রৌদ্রের কোমল স্বরে চমকে উঠে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। রৌদ্রের চোখে সেই আগুন নেই, নেই অহংকার, নেই রাগ। এক শান্ত নরম দৃষ্টি তুরার দিকে নিবদ্ধ হয়েছে। সেই দৃষ্টিতে যেন কোনো কথা নেই, অথচ তুরার বুকের ভেতর কেমন জানি সব মুহূর্তে থেমে গেল সব কিছু। সে চুপচাপ রৌদ্রের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে চেষ্টা করলো এই মানুষটা সময় এমন করে তাকিয়েছে কেন। তুরা এখনো নিজের ভাবনার ভেতরে ডুবে আছে। রৌদ্র সে শান্ত চোখের দৃষ্টি যেন তার মনের ভিতরে ঢুকে বসে আছে। ঠিক তখনই রৌদ্র এক হাতে বাড়িয়ে তুরা ঠোঁটে লেগে থাকা আঁচারটা একটা আলতো করে মুছে নিয়ে তুরা মুহূর্তে চমকে উঠল। বুকের ভেতর ধূপ করে উঠল কিছু একটা। রৌদ্রের আঙ্গুল ছোঁয়া বিদ্যুৎ চমকের মতো কাঁপিয়ে দিল তুরার শরীর। সে কিছু বলার আগে রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে খুব নিচু গলায় নরম গভীর স্বরে বলল, তুরা, আমি যদি সব সত্য মেনে চলি তাহলে তুই কি আমার হবি? তুরা স্থির হয়ে গেল। চোখের পাতা কাঁপছে, বুকের ভেতর ঢেউ খেলছে অজানা, কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ নীরবতা। আর রৌদ্রের নিঃশ্বাসে উষ্ণতা তার গাল ছুঁয়ে যাচ্ছে। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কোনো আগুন নেই, শুধু এক অদ্ভুত কোমলতা, এক অচেনা আবেগ। তুরা কিছু বলতে যাবে রৌদ্র গলার স্বর আরো নিচু করে বলল, যেন প্রত্যেক শব্দ তুরার বুকের ভিতর গলে যেত, কি হলো জান, বল না একবার, আমি যদি সব ছেড়ে দিই তুই কি আমার হবি? তুরা চমকে উঠল। রৌদ্র গরম নিঃশ্বাস তার গালে ছুঁয়ে আছে। শরীরটা এক অজানা শিহরণে বয়ে গেল। সে বুঝতে পারছে না কি বলবে। এই তো কিছুদিন আগে রৌদ্র তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ ছিল, সব সত্য দিয়েছিল সে নিজেকে বাঁচার জন্য, অথচ আজ এই মানুষটার কণ্ঠে যেন এক অন্যরকম টান। তোরা নিজের ভিতরে লড়ছে, মাথায় যুক্তি, হৃদয়ের অজানা টানে পণ। সবশেষে নিজের অজান্তে সে রৌদ্রের দিকে তাকালো। চোখে একটু ভয়, একটু কৌতূহল আর খুব সামান্য কোমলতা মিশে আছে। এক মুহূর্তে দ্বিধায় পড়ে তোরা নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ল। রৌদ্র ঠোঁটে এক মৃদু মুচকি হাসি ফুটে উঠল। সে আলতো করে তোরার গাল টেনে নিয়ে তোরার মুখে
নরম করে ফু দিল, যেন ভালোবাসার ছোঁয়া নয়, কোনো প্রতিশ্রুতির ইঙ্গিত। তারপর কিছু না বলে ধীরে ধীরে পেছন ফিরে রুম ছেড়ে চলে গেল। তুরা স্থির হয়ে বসে রইল। সব কিছু যেন তার মাথার উপর দিয়ে চলে গেছে। মনটা অদ্ভুত ভিজে উঠছে। একটু আগে কি হলো, কোন কেন রৌদ্র এমন শান্ত দৃষ্টি তাকে এত বিচলিত করলো, তা সে বোঝাতে পারছে না। তার বুকের ভেতর হঠাৎ করে এক অজানা ঢেউ উঠেছে। শরীরে অজানা শিহরণ বয়ে গেছে, যা নিজের সাথেও পরিচয় করাতে পারছে না। রাত নিস্তব্ধ, চারিদিকে জুড়ে শুধু পাখির কিচিরমিচির ডাক। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে জঙ্গলে পশুদের হুঙ্কার। সেই নিস্তব্ধতার ভেতরে ভোরের ফোটার আগে মসজিদ থেকে ভেসে এলো আজানের ধ্বনি, আল্লাহু আকবার। আজানের স্বরে রৌদ্রের ঘুম ভাঙল। চোখ খুলতে মনে পড়ে গেল তুরার সত্য। কিছু না ভেবে সে উঠে পড়ল, সরাসরি ওয়াশরুমে গিয়ে উজু সরিয়ে আসলো। তারপর আলমারির ভেতর থেকে একটা সাদা পাঞ্জাবি আর টুপি বের করে পরে নিল। আয়নায় একবার নিজের দিকে তাকালো, চোখে মুখে এক অচেনা প্রশান্তি। রৌদ্র গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হতে পড়ল। ভোরের কুয়াশার ভেতর দিয়ে সে পৌঁছালো দূরের একটা ছোট্ট মসজিদে। মসজিদের দরজায় ঢুকে আবার উঁচু করলো, তারপর নিঃশব্দে ভিতরে প্রবেশ করলো। ইতিমধ্যে কয়েকজন মুসলিম এসে গেছে। মসজিদের ভেতরে গাঢ় এক শান্ত পরিবেশ। রৌদ্র সবাইকে সালাম দিল, সবাই সালাম দিল। একজন ইমামদার বয়সী লোক রৌদ্রের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি কে বাবা? আগে তো কখনো দেখিনি। রৌদ্র বিনীত গলায় বলল, আসলে চাচা আমি নতুন, তাই হয়তো আপনি চিনতে পারছেন না। লোকটা স্নিগ্ধ হেসে বলল, আচ্ছা আচ্ছা, ভালো করছো বাবা, নামাজে আসো, সেটাই বড় কথা। সবাই নামাজে দাঁড়িয়ে পড়ল। রৌদ্র চুপচাপ কাতারে দাঁড়িয়ে পড়ল। ইমাম যখন কুরআন তেলাওয়াত করছে তখন রৌদ্র খুব মনোযোগ দিয়ে শুনছে। আয়াতের প্রতিটি তার হৃদয়ে গভীরভাবে গেছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে প্রতিটি বাক্যের মাঝে তুরার মুখটা ভেসে হচ্ছে, শান্ত নিষ্পাপ অথচ কত দৃঢ় সেই দৃষ্টি। নামাজ শেষ হলো, সবাই দোয়া করার জন্য হাত তুললো। রৌদ্র দু হাত তুলে হাতের দিকে তাকালো, চোখের কোণে জমে থাকা জল ঝাপসা করে দিল সব কিছু। বুকে ভরে এক নিঃশ্বাস নিয়ে সে বলতে শুকলে, হে আল্লাহ, আমি তোমার এক পাপী বান্দা, আমার ক্ষমা হয় না, কারণ আমি অনেক অন্যায় করছি। কিন্তু তুমি তো দয়ালু, তুমি করুণাময়। যদি কোনো বান্দা তোমার দরবারে ফিরে আসে, তুমি কি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার পাপগুলো কোনোটাই ক্ষমার যোগ্য নয়, তবুও আজ আমি সত্যি অনুতপ্ত, দয়া করে আমাকে মাফ করে দিন। কথাগুলো শেষ করে রৌদ্র কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো গাল বেয়ে, দুহাত কাঁপছে মোনাজাতে। মুহূর্তে মসজিদের নীরবতা ভেঙে সবাই তাকিয়েছে রুদ্রের দিকে। তবুও রুদ্র থামলো না। তার গলার কাঁপছে, সব ভেঙে গেছে, আর কান্না থামতেই চাইছে না। রৌদ্র হু হু করে কাঁদছে একটা শিশুর মতো, এক অপরাধীর মতো। সে অবশ্যই বুঝে গেছে কত শত ভুল করছে। তার চোখের পানি ঝরছে দুই হাতের উপর, মাটিতে পড়ছে ফোঁটা ফোঁটা করে। বুকটা ফেটে যাচ্ছে অপরাধ বোধে। রৌদ্রের কান্না যেন থামতেই চাইছে না। বুকের গভীরে উঠে আসা হু হু শব্দে কেঁপে উঠছে তার শরীর। দু হাত এখনো উঁচু, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম অশ্রুধারা। প্রতিটি ফোঁটা যেন তার অতীতের পাপ, অনুশোচনা আর লুকানো কষ্ট মাটিতে মিশে আছে। চারপাশে সবাই নিশ্চুপ হয়ে গেছে, শুধু রৌদ্রের ভারী শ্বাস আর কান্নার শব্দ ভেসে আসছে মসজিদের নিস্তব্ধতায়। অনেকক্ষণ পর ধীরে ধীরে রৌদ্র হাত নামালো, ঠোঁটে ফিস ফিস করে দোয়া শেষ করলো, তারপর কপালে হাত রেখে মাথা নিচু করলো, যেন নিজের ভিতরে কিছু ভেঙে পড়ছে, আবার নতুন কিছু জন্মেছে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালেন ইমাম সাহেব। বয়সের ভারে ঝুঁকে পড়া সেই লোকটি রৌদ্রের কাঁধে হাত রাখলেন, কণ্ঠে এক অদ্ভুত মমতা, শান্ত অচেতন দৃঢ়স্বর। জানি না বাবা তুমি কি অপরাধ করেছো, তবে শোনো, যে মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তুমি তোমার অপরাধ করেছো, তওবা করছো, এটাই সবচেয়ে বড় বিষয়। এখান থেকে এই পথে থেকো না, আর কখনো অন্যায় পথে যেও না। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ইমাম সাহেবের কথা শুনে রৌদ্র চুপচাপ মাথা নিচু করল। চোখের পানি তখনও থামেনি, তবে সেই পানির ভেতরে এক অনুতাপের সঙ্গে মিশে আছে এক বিন্দু শান্তি, যেন বহুদিন পর বুকের ভেতরটা একটু হালকা লাগছে।
রৌদ্র বাড়ি ফিরে এসে দেখলো তুরা এখনো ঘুম থেকে ওঠেনি। নিঃশব্দে তুরার রুমে প্রবেশ করলো, দেখে বাচ্চাদের মতো কোলবাড়ির জলে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে তুরা। মাথার চুল এলোমেলো হয়ে গেছে। সেই দৃশ্য দেখে রৌদ্রের ঠোঁটে অজান্তে হালকা একটুখানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তুরার পাশে হাঁটু গেড়ে বসলো, তারপর আলতো করে তুরার মুখ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। তুরা শান্ত মুখের দিকে তাকিয়ে রৌদ্র মৃদুস্বরে বলল, তুরা, তুই সেই আমার জীবনে সেই নারী যে এক ধাক্কায় আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। তুই সেই নারী যে আমার চোখের অপরাধগুলো আমায় বুঝিয়ে দিচ্ছে। আজ আমি বুঝতে পেরেছি সব নারী এরকম নয়। তোর মতো কেউ কেউ সত্যি আলাদা, সত্যি বিশ্বস্ত। তুই আজ আমার ভিতরে মানুষকে জাগিয়ে তুলছিস। তুই আমায় বদলে দিচ্ছিস। বিশ্বাস কর, তোকে আমি সত্যি সত্যি মন থেকে ভালোবাসি। পৃথিবীতে যদি রৌদ্রের মনে কারো জায়গা থাকে তবে সেটা শুধু তুই। তুই যে আমার হৃদয়ের গভীরে অন্তঃস্থলে জায়গা করে দিয়েছে। কথাটা বলে রৌদ্র ফুপিয়ে কেঁদে উঠল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে একের পর এক, কিন্তু সেই অশ্রু তুরার চোখে পড়ল না। রৌদ্র আবারও তুরার মুখের দিকে তাকালো। চোখে ছিল অনুতাপের গভীর ছায়া। তোরা, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি রে। জানি কাউকে ভালোবাসা কোনো অপরাধ নেই, কিন্তু ভালোবাসা জোর করে আদায় করার চেষ্টা আসা আসল অপরাধ। আগে বুঝিনি, এখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করছি। তোরা, তুই আমাকে মাফ করে দিস। একবার, শুধু একবার। রৌদ্র আবারও কেঁদে উঠল, ফুপিয়ে থেমে থেমে, যেন সেই কান্না কোনো শেষ নেই। চোখের পানি বয়ে পড়েছে বুকের ভিতর। গলার স্বর ভারী হয়েছে। কিছুটা শান্ত হয়ে আবার বলে, আমি চাই না তোরা, তুই আমার মতো একজন মানুষকে পাস। তুই ঠিক বলেছিলি, মানুষ আমার মতো কাউকে জীবনসঙ্গী আশা করে না। আমি অজান্তে তোর জীবনে ঢুকে পড়েছি। তুই আমাকে মাফ করে দিস এই পাগলামিটার জন্য। তুই চিন্তা করিস না, তোর জীবন আমি আবার আগের মতো ঠিক করে দেবো। আগের মতো সুন্দর করে তোর জীবনটা গড়ে দেবো। তারপর আমি চলে যাব অনেক দূরে, এমন এক জায়গায় যেখানে তুই আমার মুখ আর কোনোদিনও দেখতে পারিস না। শুধু একটু মাফ করে দিস তোরা এই অপরাধী রৌদ্রকে। কথাটা বলে রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে ঝুঁকে পড়ল। নিঃশব্দে কাঁপা নিঃশ্বাসগুলো ভেতরে তার তুরার কপালে আলতো করে একটা চুমু এঁকে, অনুতপ্ত, নরম আর শেষের মতো চুমু। তুরার চোখ বন্ধ, কিন্তু রৌদ্রের স্পর্শে হালকা ঘুমের মাঝে কেসে উঠল। তারপর রৌদ্র নিঃশব্দে উঠে দাঁড়ালো। একবার, শেষবারের মতো তুরার মুখের দিকে তাকিয়ে নিল। চোখে ছিল গভীর অনুতাপ আর এক বিন্দু শান্তি। পরক্ষণে নিঃশব্দে পায়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। খান বাড়িতে এখন একটু স্বাভাবিক পরিবেশ ফিরেছে, যদিও সবার চোখে মুখে একটা চাপা দুশ্চিন্তা লেগে আছে। আনোয়ার খানকে গতকাল হাসপাতাল থেকে নিয়ে এসে তিনি এখন মোটামুটি সুস্থ আছেন, কিন্তু আগের মতো প্রাণবন্ত হাসি আর দৃঢ় কণ্ঠটা যেন কোথাও হারিয়ে গেছে। রুমে ওষুধের গন্ধ ভাসছে, পাশে সাজানো আছে পানির গ্লাস, কিছু ফল আর ওষুধের বাক্স। রৌশনী খান সময় মতো আনোয়ার খানকে ওষুধ খাওয়াচ্ছেন, আর আয়ান আর আশি সারাক্ষণ তার পাশে থাকছেন। কেউ যেন আর কোনো কথা তুলতে চায় না। রৌদ্র আর তুরাগকে নিয়েই ভাই বুঝে গেছে। এই নিয়ে দুটো উচ্চারণ করলে আনোয়ার খানের বুক ভার হয়ে আসে। বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত হলেও ভেতরে একটা ভয়, অনিশ্চয়তা আর অপেক্ষার ছায়া ঘুরছে, যেন সবাই কিছু একটা ঘটার আশায় কিংবা আশঙ্কায় দিন গুছছে। আয়ান আনোয়ার খানের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়েছে, হাত দুটো পকেটে গুজে রাখা। চোখে তার চাচার নিঃশ্বাস ওঠানামা আটকে আছে। ঘরের নিস্তব্ধতা, শুধু দেওয়াল ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ আয়ানের ফোনটা বেজে উঠল। শব্দটা যেন নীরব ঘরে এক মুহূর্তে কেটে ফেলবে সমস্ত শান্তি। আয়ান ফোনের স্ক্রিনে তাকিয়ে হকচকিয়ে ডিসপ্লেতে লেখা রৌদ্র বড়ো। বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করে উঠল। কোনো দেরি না করে কাপা হাতে কলটা রিসিভ করলো। উপাস থেকে শোনা গেল রৌদ্রর গভীর, ভারী, তবুও শান্ত একটা কণ্ঠস্বর। আয়ান, আমি তুরাকে নিয়ে আসছি। কথাটা শেষ না হতে লাইনটা কেটে গেল। ফোনের পর্দা নিভে গেল, আর আয়ান এক দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে রইল। আর মনে মনে সময় যেন থেমে গেছে। কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না। নিঃশ্বাস যেন বুকে আটকে গেল। তারপর ধীরে ধীরে মুখ তুলে রৌশনী খানের দিকে তাকিয়ে প্রায় স্তব্ধ কণ্ঠে বলল, চাচি, রৌদ্রপুরো আসছে। বলার সঙ্গে সঙ্গে রৌশনী খান চমকে উঠলেন, চোখের কোণ কেঁপে উঠল।
ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। কেউ বুঝতে পারলেন রৌদ্র যা আসছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিজে থেকে আসছে। পরক্ষণে রৌশনী খানের মুখে একমিষ্টা হাসি ফুটল না। অনেকদিন পর এমন হাসি তার মুখে। হয়তো রৌদ্র তার ভুলটা বুঝতে পেরেছে, তাই ফিরে আসছে। এই ভাবনা থেকে তার মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিল। চোখের কোণে জমে থাকা একটু একটু করে মিলিয়ে গেল। হৃদয়ের ভারটা যেন হালকা হতে লাগলো। তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন, মুখ তুলে এক নিঃশ্বাসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করলেন, হে আল্লাহ, এবার যেন সব ঠিকঠাক হয়ে যায়। সে ফিরে আসাটা যেন কোনো ভুল বোঝাবুঝি যাতে আগের মতো ঠিকঠাক হয়ে যায়। রৌশনী খানের ঠোঁটে দোয়া আর এখনো রয়ে গেল নরম, শান্ত আর আশাবাদী। যেন তিনি বিশ্বাস করছেন এবার সত্যি সব ঠিক হয়ে যাবে। আয়ান রুদ্রসের খবর সবাইকে জানাতে গেল। আয়ান খবর জানাতে যেন পুরো খানবাড়ি মুহূর্তে উচ্ছ্বাসে ভরে উঠল। রুদ্র তুরাইকে নিয়ে ফিরছে, এই কথাটা যেন সবার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ঢেলে দিল। উদ্বেগ আর মন নিয়ে খারাপের মেঘগুলো যেন এক নিমেষে সরে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে গাড়ির ভেতর নিস্তব্ধতা, চারপাশে সকলের আলো ছড়িয়ে পড়ল, কিন্তু গাড়ির ভেতরটার যেন এক অদ্ভুত নীরবতা ডুবে আছে। তোরা পাশে বসে রৌদ্রের দিকে তাকিয়েছে, বারবার চোখের কোণ দিয়ে নিঃশব্দে। ওর মনটা অস্থির হয়ে উঠছে, বুঝতে পারছে না রৌদ্র হঠাৎ এত শান্ত হয়ে কোথায় নিয়ে যাচ্ছে। রৌদ্রের মুখে আজ কোনো রাগ নেই, নেই আগের মতো সেই ঝোড়ো স্বভাবটা। তার চোখ এখন স্থিরতা, কেমন যেন শান্ত একজন। সে হয়তো পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে শুধু নিজেকে বদলে নিতে চায়। তুরো শুধু তাকিয়ে আছে। গাড়ির ভেতরে নীরবতা যেন আরো ভারী হচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশ্যই তুরা ধীরে বলল, রৌদ্র ভাই, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রৌদ্রের কণ্ঠ এবার শান্ত, ঠান্ডা, অথচ গভীরতায় ভরা। তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে। তুরা কপাল কুঁচকে বিভ্রান্তি স্বরূপ মানে। রৌদ্র মুখ না ঘুরে বলল, চুপ করে থাক, গেলেই দেখতে পাবি। গাড়ির জানলা দিয়ে আলো ছায়া এসে একে একে তুরার মুখে পড়ছে। সে বোঝার চেষ্টা করছে রৌদ্র চোখে এখন কি আছে, রাগ, অনুশোচনা নাকি অদ্ভুত প্রশান্তি। রৌদ্রকে আজ কেমন যেন অন্যরকম লাগছে, শান্ত, ভদ্র, যেন পৃথিবীর কোনো কিছুর প্রতি তার কোনো আকর্ষণ নেই। তুরার বুকের ভেতর কেমন যেন এক অজানা ভয় কাজ করছে, অথচ এই ভয়টা অদ্ভুতভাবে শান্ত। গাড়ি ছুটে চলছে, রাস্তার বাঁকে বাঁকে হাওয়া কেবল তাদের নীরবতা ভেঙে চলছে। আর তুরার মনে বারবার ঘুরছে রৌদ্র সেই কথা, তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে। অনেকটা ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে রৌদ্র গাড়ি এসে থামলো খানবাড়ির সামনে। গাড়ি জানলা দিয়ে পরিচিত বিশাল গেট, বাগাজে সবুজ গাছপালা, উঁচু বারান্দা দেখে তুরার চোখ বিস্ময়ে ভর করলো। যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না রৌদ্র তাকে নিজের বাড়িতে নিয়ে এসছে। তার বুকের ভিতরে একরাশ কৌতূহল, ভয় আর অবিশ্বাস একসাথে জমে উঠল। রৌদ্র গাড়ি থেকে নেমে ডোরের পাশে এসে দাঁড়ালো। কপালের সামনে দিয়ে হাওয়া বইছে, কিন্তু তার মুখে একদম নির্বাক শান্তি। সে গাড়ির ডোরের দিকে তাকিয়ে ফিরে তুরার দিকে তাকিয়ে হালকা গলে বলে, কি হলো, নামছিস না কেন? তুরা হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিঃশব্দে রৌদ্রের মুখের দিকে তাকালো, যেন উত্তর খুঁজে বেরোচ্ছে তার চোখে। এই মানুষটা হঠাৎ কি হলো, সত্যি বদলে গেল নাকি? তোরা গাড়ি থেকে বের হয়ে উঠলো। রৌদ্র তুরার এক হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে পা রাখতেই নির্লজ্জ ভালোবাসা পর্ব 2 পুরো গল্পের প্লেলিস্টে। যদি বেশি ভিউ হয় তবে কন্টিনিউ করব।